আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। পরম দয়ালু গুরুদেব নিশ্চিতভাবে পশ্চিম পাইকপাড়ার আজকের ধর্মসভায় উপস্থিত। আসুন আমরা সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের অন্যতম প্রণামটি আরো একবার তার আতুল চরণে নিবেদন করি। একটু গুরু গম্ভীরভাবে শুরু করা যাক। কে কি বলেছেন আমি সবটা শুনতে পারি, তবু আমি আমার জায়গায় বলি, সেটা হচ্ছে মনে রাখতে হবে সংঘকে ভালোবাসতে গেলে মনে রাখতে হবে। আজকে মাঘ মাসের 7 তারিখ, গতকাল গেছে 6 তারিখ। স্বাভাবিকভাবে তারা নিচে 5 তারিখ। 5 গুরুদেব 1366 সন গুরুদেব উপস্থিত আছেন। গিরিধারীর আশ্রম তখন হয় 63 ব্রহ্মচর্য। আমি একটা কথা বলি, যারা চলে যাবেন কারণ পাপ নেবেন না, ধর্ম কথা শুনতে শুনতে উঠবেন না। তাতে যদি 5 জন বসে থাকেন তাদের কোনো অসুবিধা নেই। একটু আগে বিশুভাই বলেছিল গুরুকে জানুন, গুরুকে চিনুন। আমি তো এখানে বসেছিলাম, আমি জানি গত শিখবো, গত জানবো। তুমি যখনই বলো তা বিশেষ বললাম যে 5, 6 আছে। 5 তারিখে রাত্রিবেলা বসে বসে মালার গ্রন্থি দিচ্ছে। 1366 গ্রন্থি দিচ্ছে কার জন্য? আমাদের দীপেন্দা, পরবর্তী সময় শ্রী আনন্দ সরস্বতী মহারাজ। দীপেন্দার জন্য মালা তিনি গ্রন্থি করছেন। হঠাৎ বুকে একটা বেদনা অনুভব করলেন। ঘুম আসছে না, বেদনা অনুভব করছেন। কেন বেদনা অনুভব করছেন তা বোঝা যাচ্ছে পরবর্তী সকালবেলা, অর্থাৎ মাঘ মাসের 6 তারিখ, গতকাল সকালবেলা 1366 গুরুদেব সকালবেলায় যথাবিধি নিয়ম অনুযায়ী ওই স্নান আদি সম্পন্ন করে বসে তার জপ ইত্যাদি করছেন। এরকম সময় রঞ্জিতা উপস্থিত হলেন আমাদের বাঙালপাড়া আশ্রম থেকে। গুরুদেব কেন বেদনা অনুভব করছিলেন? রঞ্জিতা বললেন, আজ ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মানন্দজি দেহত্যাগ করেছেন। শ্রী গুরু সঙ্গের অন্যতম সন্ন্যাসী, এক কথায় প্রথম সন্ন্যাসী ব্রহ্মানন্দজি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। গতকাল তার সেই মহাপ্রয়াণ দিবস গেছে। গুরুদেব কি করলেন? শুনলেন, ভগবান শুনলেন। প্রকৃত শিষ্য হয়ে যাওয়া হয়। ব্রহ্মানন্দজি তো স্বাধীনতা আন্দোলনের শিষ্য ছিলেন। আমি প্রশংসক্রমে আসবো, কারণ কালকে 23 জানুয়ারি আমি থরথরি কারা এই জায়গায় যাচ্ছি। আমি ধারায় যাওয়ার চেষ্টা করছি। নেতাজির জন্মদিন, গুরুদেব বসে আছেন এখানে। আবার একজন স্বাধীনতা সংগ্রামী
তার প্রয়াণ দিবস গতকালকে গেছে। গুরুদেব সঙ্গে নিয়ে যাত্রা করলেন। সুধানন্দা ছিলেন, টেপুদা ছিলেন, আর অন্যান্যরা ছিলেন। তাদের নিয়ে যাত্রা করলেন। এবার বিকেল বেলায় এসে পৌঁছে দেখলেন যে ব্রহ্মানন্দজির দেহ সাহায্য করা আছে, কাপড় দিয়ে ঢাকা। গুরুদেব প্রথমে এসে দেখলেন যে ব্রহ্মানন্দজি মস্তকের সামনে তাঁরই বিগ্রহটি রাখা আছে, বুকের উপরে একখানি গীতা রাখা আছে। গুরুদেব নিজের ডান হাতটি যে কাপড়টি দিয়ে ঢেকে রাখা হয়েছে ব্রহ্মানন্দজিকে, সে কাপড়ের মধ্যে হাত প্রবেশ করিয়ে প্রথমেই তার এই হাতের মধ্যে যে কবরীর বন্ধন রয়েছে সেটি দেখলেন। কিন্তু অদ্ভুত দেখলেন ব্রহ্মানন্দজি যখন এ দেহ ছেড়েছেন তখন তার জপের জায়গাতেই আগুন ছিল। জপ করতে করতে তিনি শ্রী গুরুর চরণে আশ্রয় পেয়েছেন। গুরুদেব বললেন, তুমি এদের সকলকে বললেন তোমরা ব্রহ্মানন্দজিকে নিয়ে যাত্রা করো, কেওড়াতলা শ্মশানের দিকে আমি যাচ্ছি। স্বয়ং ভগবান তার শিষ্যের সঙ্গে যাচ্ছেন। তাহলে কোন বাণীটি এখানে আসলো? বাণীটি কিভাবে আসলো? ভগবান বলছেন, আমি এক মুহূর্ত ভক্ত সঙ্গ ছাড়া থাকি না। তাহলে বাণীটি সত্য হলো। বাণী গভীরে ঢোকার জন্য আপনাকে বিষয় জানতে হবে। আপনি যদি বিষয় জানতে হয় তাহলে আজকে সকালবেলায় আমার এক কথা অনেক প্রশ্ন করে পাঠিয়েছি। আমাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিভিন্ন গ্রন্থ থেকে ছবি তুলে পাঠিয়ে এখানে আসলাম, যার জন্য দেরিও হলো। ব্রহ্মানন্দজি আমার বড় প্রাণের সন্ন্যাসী, স্বাধীনতা সংগ্রামী। গুরুদেব কিছু পরে যাত্রা করলেন। কি নিয়ে গেলেন? হাতে নিয়ে গেলেন বেলকাঠ, তুলসী কাঠ ইত্যাদি সমস্ত নিয়ে গেলেন কেওড়াতলা শ্মশানে। তার যখন অন্তিম ক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, গুরুদেব ওইগুলো দিয়ে দিলেন এবং গুরুদেব বলছেন যে কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মানন্দের শেষকৃত্য সুসম্পন্ন হইয়া গেল। তারপরে গুরুদেব সোজা ভগবান কেওড়াতলা শ্মশান থেকে এসে অন্যদিকে গেলেন। যে ঘরটিতে ব্রহ্মানন্দজি থাকতেন সেই ঘরটিতে প্রবেশ করলেন। কোনো কিছু একটু জলও পান করলেন না। সারা রাতি ব্রহ্মানন্দজি যে ঘরটিতে থাকতেন সেই ঘরটিতেই গুরুদেব অবস্থান করলেন। আমি এক মুহূর্ত ভক্ত সঙ্গ ছাড়া থাকি না। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণাধি। বাণী গভীরে ঢুকতে চাও, বাণী গভীরে তুমি ঢুকতে চাও, শুধু বাণী পড়ে চলবে। তার প্রেক্ষাপটটা খুঁজে খুঁজে বার করতে হবে। সেই জন্যই গুরুদেব তার শেষ আশীর্বাদ বাণীতে বললেন, আমি এইবার আমার বহু কথাই অব্যক্ত রাখিয়া গেলাম। এই অব্যক্ত রেখে যাওয়া কথাগুলোই গুরুদেব আশা করেন এখানে বসে আছেন যে তোমরা বলবে। যে শিষ্য এখানে আছেন, যে ভক্ত এখানে আছেন, তারা প্রত্যেকের ঘরে প্রায় আছে, নববিধ আছে, তারা পড়েন, এ বিশ্বাস আমার আছে। শ্রী গুরু সঙ্গের শিষ্য ভক্তদের সুমহান ঐতিহ্য একটি, গুরু অনন্ত প্রাণ। তুমি কি করছো, তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি বলছো, তুমি কি বক্তব্য দিচ্ছ, গুরু আমার কলিজা।
গুরুর জন্য আমি সব করতে পারি। এটা শ্রীগুরু সঙ্গে শিষ্য ভক্তদের একটা মহান ঐতিহ্য। গুরু ভিন্ন তারা জানেন, এ ঘর থেকে ও ঘরে যায়, ঠাকুর ঘরে সামনে যে দেখে যায় গুরুদেব কি করে দেখবেন, মিলিয়ে দেখেন সামনে যাচ্ছে বিভিন্ন বিগ্রহ আশ্রম থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত বিভিন্ন বিগ্রহ দিয়ে ঘর সাজিয়ে রেখেছে। যেতে যেতে ঘরে বড় ছেলে ছোট ছেলে মেজ ছেলে যেমন খোঁজ নেন, ঠিক তেমনি ভাবে বিগ্রহগুলোর দিকেও তাকিয়ে খোঁজ নেন, তুমি কেমন আছো গো, তুমি কেমন আছো, একটুখানি মুখটা ম্লান হয়ে আছে, ভালো লাগছে না, আবার মাথাটা ঝাঁকিয়ে ভালো ভালো করে দেখছে, আবার বাপাস থেকে ডান পাশে দেখছে যে আলোটা অন্যরকম পড়াটা অন্যরকম লাগছে না, মিলিয়ে দেখুন। আমার কথা হচ্ছে বিভিন্ন এই যে মহারাজ বসে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যেটা মনে হয় যে দেখুন সবকিছুই একটা শিল্প। আপনি যদি নাচ করেন সেটা যেমন একটা শিল্প, গান করেন একটা শিল্প, কবিতা বলেন একটা শিল্প, গুরু কথা বলাটাও কিন্তু একটা শিল্প। এই গুরু কথা বলার জন্য আপনার আত্মশুদ্ধি প্রয়োজন। প্রতিদিন এক কথা কেন গুরুদেব বলেন, গুরুদেবের মা হয়েছে, মনটা বড় খারাপ, মাকে তো মা ছাড়া কিছু জানতেন না, মা মা মা, এই যে মায়েদের চিঠি লিখেছেন মা 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 ও মা ও মা, এই তো মনটা বড় খারাপ, কি করবেন, কোথায় যাবেন, কিছু নেই। হঠাৎ দেখলেন কালকে ৩০ জানুয়ারি তার সঙ্গে গুরুদেব মন একদম ভালো। এর আগে গুরুদেব নিজে একটি একতারা বানিয়েছিলেন, যদি সম্ভব হয় মোবাইল একদম বন্ধ করে দিন। কারণ হচ্ছে মোবাইল একটা নির্দিষ্ট স্টেশনের একজন সন্ন্যাসীর সঙ্গে কথা হচ্ছিল যে মোবাইল এমন একটি যন্ত্র যাতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ভরলেই বাদ বাকি সব ফ্রি। এই ফ্রি গুলো আপনাকে আর কিছু দেখবেন সব সময় জ্বালা হচ্ছে। যখন আগে মোবাইল ছিল যে কল করলেও পয়সা লাগবে, আপনি কথা বললেও আপনার পয়সা যাবে, তখন একটা কল আসে, যেই ফ্রি হয়ে গেল অর্থাৎ মূল্য একটা নির্দিষ্ট সব ফ্রি, তখন আর কোনো অসুবিধা নেই, মোবাইল বাজতেই থাকে। সেটা পার্ট অফ লাইফ। এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে মোবাইল তো আমার একটা ঢেকে রাখতে আছে, খুব একটা জ্বালাতন করলে তো আপনারাই করবেন, এর বাইরে আমার কিছু শিশু বাবা আছে তারা করে। তো গুরুদেবের মা দেহ রেখেছে, চিন্তা আপনি দেবী মন ভালো নেই। এর আগে কিন্তু একতারা নিজে বানিয়েছিলেন, মনে রাখবেন এই একতারাটা বানিয়েছিলেন ভগবান। আমি লীলা বলি না, আমি বলি লোক শিক্ষা দেবার জন্য একতারাটা বানিয়েছিলেন। সেই একতারাটা নিয়ে গান করতে করতে বনের মধ্যে প্রবেশ করতেন, খুব কম বয়স, বনের মধ্যে প্রবেশ করতেন, গান গাইতেন। সেসব গান আমরা সঞ্চয় করে রাখতে পারি। এটা আমাদের একটা দুর্ভাগ্য। হঠাৎ শুনলেন গ্রামে একজন গায়ক এসেছেন স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য, তার নাম মুকুন্দ দাস। ভয় মরণে রাগাতে সন্তানে মাথা তুই মেতেছে আজ সমর রঙে, তাতো দ্রিমি দিবি ভূত দুঃশাসন আছে যোগী সঙ্গে, ভয় মরণে রাখিতে সন্তানে মাথা তুই মেতেছে আজ সমর রঙে। গুরুদেব লোক শিক্ষা দিচ্ছেন, সামনে গিয়ে বসলেন। মুকুন্দ দাস এই বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছেন। কালকে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ উদ্ধারের মহান কারিগরদের একজন, আর আমরা শ্রীগুরু সংঘের পক্ষ থেকে দরবার সভা করছি। এই কথাগুলো উচ্চারিত হবে না, তাতে হয় না।
আমরা তো সমাজবদ্ধ জীব। ইতিহাস ভূগোল থেকে উঠে আসা সকল মানুষ, এ পাড়ায় বিভিন্ন মানুষেরা এই মাইকের শব্দ যতদূর যাচ্ছে তারা শুনছে। তারা কিন্তু বলবে কালকে মহান নেতা নেতাজির জন্মদিন, সামনে 26শে জানুয়ারি, তোমরা এর মধ্যে কি প্রবেশ করার চেষ্টা করলে না? তো এই জন্য গুরুদেব কৃপা করছেন। মুখ চারু দাস এর সঙ্গে গুরুদেবের বারে দেখা হয়েছে। এই সূত্রে গুরুদেব মাতৃবিয়োগের পরে পড়াশোনা করতে বরিশাল সদরে চলে আসেন। সদরে চলে আসার পরে যেখানে গুরুদেব অবস্থান করছিলেন পড়াশোনা করার জন্য, সেই বাড়িটিতে প্রতি রবিবার সকাল ৯টার সময় একটি সভা হতো। ধর্মসভার নাম দিয়ে সভা হতো। সেখানে বিভিন্ন স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষেরা আসতেন। বিশেষ করে প্রাতঃস্মরণীয় অশ্বিনী কুমার দত্তের নাম বলতেই তিনিও আসতেন। অশ্বিনী কুমার দত্ত সবসময় আসতে পারতেন তা আসতেন। এসে ওই যে গুরুদেব ওই সভায় থাকতেন। এই অশ্বিনী কুমার দত্তই যখন দেশ বিভাজনের আগে রায় লেগেছিল, মানুষের খাদ্য যোজনা, বস্ত্র যোজনা, তখনই স্বদেশ বান্ধব সমিতি তৈরি করেছিলেন, যার ১৪৪ শাখা ছিল। এই ১৪৪ শাখা পরে আলোচনা বেড়েছে। গুরুদেবের উপশিক্ষা দেবার জন্য সেবার ভাব লইয়া আমি আসিয়াছি। তিনি তার আগে বললেন যে সেই জন্য ওই অশ্বিনী কুমার দত্ত গুরুদেবকে দর্শন করে মোহিত হয়ে গিয়েছিলেন। দুজনের মধ্যে এক অপূর্ব ভালোবাসার মিশ্রণ ঘটেছিল, যাকে বলা যেতে পারে ভক্তি রসের মহা অমৃত। তো অশ্বিনী কুমার দত্ত বললেন যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে দায়িত্ব দিয়েছি, কিন্তু বরিশাল নলছিটি এখানে এই দ্রব্য বিতরণের দায়িত্ব আপনাকেই গ্রহণ করতে হবে। ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সেবার ভাব নিয়ে এসেছেন, তিনি দায়িত্ব নিলেন এবং ওই বরিশাল সদর থেকে ওই চাল সংগ্রহ করে নিয়ে স্বদেশ বান্ধব সমিতির ওই বরিশাল শাখা থেকে নিয়ে এসে নদী দিয়ে এসে খাল পাড় দিয়ে প্রবেশ করতেন এবং প্রবেশ করে বিভিন্ন মানুষের মধ্যে ওই খাদ্যদ্রব্য বিতরণ করতেন, সহজে করতেন। আচ্ছা, যারা মধ্যবিত্ত ছিল প্রশ্ন জাগে না, মধ্যবিত্তরা তো সবসময় এখানে পলায়ন মুখ, সবসময় লজ্জা লাগে, এ আবার যাবো লাইন দাঁড়াবো কেমন লাগে। গুরুদেব সেটাও তিনি কাঙালের ভগবান, তিনি বুঝলেন যে মধ্যবিত্তরা লাইনে এসে দাঁড়াবে না, পেতে থাকবে, মুখে কোনো কথা থাকবে না। এটাই মধ্যবিত্তদের একটা শ্রেণীগত বৈশিষ্ট্য। গুরুদেব নিজে পোটলা বলে বাংলা ভাষায়, পোটলা কইরা, বুঝলেন, পোটলা কইরা চাল ডাল নিয়া তাদের জানালার সামনে গিয়ে দাঁড়াতেন শ্রী গুরুজয়। খাওয়া কষ্ট বিনা অনিয়াসী চোখে জল চলে আসে। ভগবান নিজে প্রসাদ নিয়ে এসেছেন। প্রসাদ নিয়ে এসেছেন ভগবান। জানালা দিয়ে বলছেন বড় খিদে তাই না, এই নাও। জানেন মধ্যবিত্ত এমন একটি শ্রেণী, পেট পুড়ে গেলে ওই লাইনে গিয়ে দাঁড়াবে না, তাহলে তার উত্তরণ ঘটাতে হবে। আর সেই উত্তরণ ঘটাবার জন্যই শ্রী গুরু। আমরা কি আজকে এই আলোচনায় আসতে পারি? কোন আমি শুনিনি কেউ বলে, কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া বলা উচিত নয়। গুরুদেবের সঙ্গে এইসব এটা অদ্ভুত কথা। গুরুদেবের সঙ্গে গান্ধীজির দেখা হয়েছিল।
সেই গ্রন্থ আমার ব্যাগ আবার ভালো করে দেখলাম সত্যি পড়েছি তো গন্ডগোল করে দিয়ে বরিশালে স্কুলে সব গান্ধীজি আসছে দেশ বিভাজনের আগের কথা স্কুলে সবাই বললেন গুরুদেব আপনাকে যেতে হবে গুরুদেব বললেন না আমি যাব বলছে না গান্ধীজি আসছে বলছে আপনাকে যেতে হবে আপনি গেলে আপনার শিষ্য ভক্তরা সবাই আসবেন ভালো ভালো যাব আপনি কিছু বলবো আমাকে কিন্তু বলতে বলবেন খুব ভুল না হলে আমার শ্রাবণ মাস 14 কি 24 শ্রাবণ এরকম হবে আমি ক্ষমা চাইছি 14ই শ্রাবণই বোধহয় তো সেই কারণে বলছি এই যে কথাবার্তা হচ্ছে না আমার রবীন্দ্রনাথের গানের কথা মনে পড়ে গুরুদেব অনেকে আসেননি তারা কৃপা পাননি কিন্তু রবীন্দ্রনাথকে গুরুদেব তো রবীন্দ্রনাথকে ঋষি কবি বলেছেন সাবদ্রষ্ট মুনি বলেছেন না হলে এত সৃষ্টি হয় এই যে এখানে যেটা হচ্ছে এটা দেখে আমার মনে হচ্ছে আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে রবীন্দ্রনাথ লিখলেন না জনমের মতো হায় হয়ে গেল না যারা এলেন না যারা শুনলেন না বা যারা পিছু ছিল তাদের আমি একটু সময় বেঁচে এসেছি আর যদি বলো আমি যেটা করছিলাম বক্তা নয় বাবা আমি বিবিদের সঙ্গে আমি সাধারণ মানুষ আমি ভাবি মনে করি তো গুরুদেবের সঙ্গে আমি দেখা হল বরিশাল সেই সময় গুরুদেব বলেছিলেন কিছু বলবো না কিন্তু গান্ধীজির ভাষণ শোনার পরে গুরুদেব কিছু কথা বলেছিলেন সে কথা সেই প্রসঙ্গে নাই গেলাম আজকে শুধু বলতে চাইছি যে গোস্বামী কুমার দত্ত তিনিও কিন্তু একদিক থেকে সেবা করছেন সমাজে আর একদিক থেকে এই মর্যাদায় আনন্দিত হয়েছেন ঠাকুর শ্রী দুর্গা পরমহংসদেব দুটোই একদিকে ব্রিটিশদের অত্যাচার চলছে সেই অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই চলছে সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে লড়াই করছেন তারা আপনাদের মনে হয় কখনো আমার মনে হয় কয়েকজন সন্ন্যাসীর নাম বলছি দেখুন তো এরা সন্ন্যাসী না মনকে জিজ্ঞাসা করুন এক নম্বর সন্ন্যাসীর নাম বলছি ক্ষুদিরাম কি সন্ন্যাসী বিনয় বাদল দীনেশ সন্ন্যাসী গুরু গীতা যদি পড়ে থাকে ঠিক মতো তাহলে গুরু গীতায় এই কথাই বলা আছে সন্ন্যাসী কে আর সন্ন্যাসী কে না তাহলে ইষ্টদেবের সচেতন বিগ্রহ যদি হতে হয় তাহলে একটা 16 বছরের ছেলে হাসিকে গলায় ধরতে পারে একবার জয় মা করে যদি সত্যিকারের সন্ন্যাসী হতে না পারে তাহলে সন্ন্যাসী আন্দোলনের নরসিংহ দত্ত ওই রকম ঘুরে বেড়াচ্ছে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে একবার নরসিংহ দত্ত গুরুদেবকে নিয়ে গেলেন তাদের বাড়িতে আজকে এই গুরু চলে আসছে আমি একটু ভিডিও পথে চলে যাচ্ছি তাদের বাড়িতে নিয়ে গিয়ে বললেন আপনাকে নিয়ে আসলাম কেন জানেন আমি কাশী থেকে একটি বিষ্ণু বিগ্রহ এনেছি গুরুদেব বললেন দেখুন দুজনের মধ্যে ভাব বিনিময় হয়েছে গুরুদেব বললেন আমি নিশ্চয়ই যাব দর্শন করতে ওখানে একটি তমাল বৃক্ষ ও সুকুমার দত্তর বাড়ির সামনে তমাল বৃক্ষ যে তমাল বৃক্ষ আমরা দর্শন করি কেন্দ্রীয় আশ্রমে ওই রকম একটি তমাল বৃক্ষে বানানো সেই বানানো তমাল বৃক্ষের উপরে একটি ছোট মন্দির মতো করে সেখানে বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠা করেছেন মূর্তি দর্শন করে কেন হাসছেন এই কেনটা হাসছেন কেন হাসছেন এই বিষয়টাই হচ্ছে
এবং মুসলিম তো তাকেই বলেছে ডেকে নিয়ে এলেন কেন? এ তো আমার কথা নয়, ক্রিস্টকে বিবদ্ধ করার কথা। শ্রীগুরু সঙ্গের ইতিহাস, বাণী, বাক্যে নির্গত হওয়াই হচ্ছে বাণী। পণ্ডিতগণ বসে আছেন, বাক্যের মধ্যে নির্গত হওয়া বাণী, আলাদা করে কিছু নয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শেষ সময় একেবারে চুপচাপ হয়ে শুয়ে আছেন, শান্তিনিকেতন থেকে যখন তাকে নিয়ে আসা হবে, জনস্বাস্থ্যের অপারেশন হবে, তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনজন প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তার মধ্যে একজন প্রাইভেট সেক্রেটারির সঙ্গে শেষ প্রাইভেট সেক্রেটারি গুরুদেবের কৃপায় আমার দেখা হয়েছিল যখন বৃদ্ধ আমাদের বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র স্মরণ উৎসব তাতে উনি এসেছিলেন। তাতে বলতে কি বললেন, রবীন্দ্রনাথের মুখ দিয়ে একটা শব্দ বেরোবে, সঙ্গে সঙ্গে ওই একটি শব্দ লিখে লেখা হয়েছে। কেন আপনি তো বিঘ্ন করছেন, অমৃতের মধ্যে আপনি কি করছেন? এরকম চিৎকার করে উঠলেন। আপনারা সব মোবাইল খুলে দিন, সবার কোনো দোষ নেই, খুলে দিন। আমি বলেছিলাম সংস্কৃত পড়ে দিন, এটাই বলি। আপনি ধর্ম কথা গভীরে, আমি তো সৃষ্টি থেকে বলছি দাদা, আমি তো ভাব বিনিময় করতে চাইছি আমার দোষটা কোথায়। আমার যদি কোনো দোষ থাকে তাহলে এইভাবে করবেন না। আপনি এটা ঠিক বললেন। আমি তো মানুষ, গুরুদেব বসে আছেন, কি দৃশ্যটা এখানে শেষ করে দিন। এটা শুনতে যাচ্ছি কেটে গেল। হ্যাঁ, তো সেই শেষ কথাগুলো ধরে ধরে রাখবেন। গুরুদেব যখন আমাদের ওই যে আপনারা দেখেছেন সেই পুকুরের পাশে সেই ঘরটা, গুরুদেব যখন ওই গিরিধারী আশ্রম থেকে নিয়ে আসা হলো রাত্রিবেলা, তারপর দিন থেকে যারা এই কাজটি করেছিলেন তাদের মধ্যে হারাধন দত্ত, আমাদের অধীরানন্দজি, মাধব চক্রবর্তী, এদের ভূমিকা উল্লেখযোগ্য। এদের সব লেখা ছাপা হয়েছে তা কিন্তু নয়। এরা যা যা লিখেছে সব লেখা কিন্তু ছাপা হয়নি, পাণ্ডুলিপি আকারে আছে। সেগুলোকে যেমন গুরুদেবের একেবারে এখন আবার সবাই নরেন্দ্র একটা বিষয় পড়েছে, কথায় কথায় বলছিল যে নবভক্ত সম্মেলনে এই যে দেখো এই নিয়ে পড়েছে। আমি বুঝি না, সদ্গুরু শ্রীচরণে যারা স্থান পান গুরুদেব তাদের কৃপা করেন। নরেন্দ্র ওই মাধব চক্রবর্তীর বাড়িতে মায়েরা সব গুরুদেবের আরোগ্য কামনা করে নাম বলবেন, নাম বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হঠাৎ করে মাধব স্ত্রীর নাম কি? আমাদের শ্রীগুরু সঙ্গে মায়েদের একটু জানা ভালো। মাধব স্ত্রী তো আপনাদের মতোই সবিতা। তো সবিতাদি হঠাৎ করে বলে ঠিক আছে গুরুদেবের শরীর ভালো নেই, আজকে নামটা পরে হবে, ভালো লাগছে না, ভালো নেই। তো মাধব বললেন ঠিক আছে তাহলে সবাইকে বলে দাও জানো আজকে না আসে, কিন্তু তুমি তোমার ঘরে বসে নাম বলবে, তোমার কোনো অসুবিধা নেই, তুমি একা নাম বলবে। তো সবিতাদি একাই নাম করছে, হঠাৎ নরেন্দ্র এসে
বলছি মাদক দেখতে বলছি মাদক সিস্টেম খারাপ আপনারা জানেন মাদক হার্টের প্রবলেম ছিল মাদক দেখতে বলছি মাদক সাংঘাতিক ব্যাপার কি কি হয়েছে বলছি গুরুদেব কে বলছে বলে কেন এই যে প্রতিদিন যাচ্ছি ওই জন্য বলছি প্রত্যেকটা শব্দ অক্ষর লিখে রাখা হচ্ছে এটা কিন্তু লিপিবদ্ধ জিনিস বলছি আরে গুরুদেবের কাছে আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম গুরুদেব সেইটা আমাকে বল করতে বলে আজকে তো আমার বাড়িতে তোমার চিন্তা নেই তুমি এবং যত তুমি ঘর থেকে স্টেশন ছেড়ে গেল যার টিকিট ছিল বদবদ মহিলা সে আর ওঠে তো বলছে সুরানন্দা যে হঠাৎ কি রাত্রিবেলা স্বয়ং জায়গাটা কথা বলছি অসুস্থ উঠতে পারে কথা বলে কিছু না গুরুদেব নেই শুনুন কি হবে দেখলেন গুরুদেব ওই দিক থেকে আসছেন কিভাবে কোথায় স্নান আদি সম্পন্ন করে শরীরে চাদর জড়িয়ে আসছেন আস্তে করে আবার শুয়ে পড়ে সুদানকে বললেন যা দেখলে একে কিন্তু কাউকে বলবে না যা দেখলে একে কিন্তু কাউকে বলবে না বিনোদানন্দ সরস্বতীর সঙ্গে এরকম বহু কাহিনী তার হয়েছে এবং তিনি বারে বারে বলেছেন যে কাউকে বলবে না কারণ পাত্র বুঝে বলতে হয় এই পাত্রে যদি ঠিকমতো না দেওয়া যায় জিনিস তাহলে সেই জিনিসে অবিশ্বাসতা জন্মায় যা ধর্মের পক্ষে অনুকূল নয় আমি যুগ ধর্মের কথা কই আমার সঙ্গে একটু বিভেদ হয়ে যাচ্ছে অনেকে কিন্তু আমি বলতেই যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন হতাশায় ভুগছেন তখন সংগ্রামী পরিষদ ষষ্ঠী বই আছে পাতলা বই দাম পড়ে নেবেন স্বামী বিবেকানন্দ পড়ে নেতাজি যে রেভলিউশন এটা সেন্স অফ রেভলিউশন যে উদ্গত ঠিক তেমনি প্রতি মুহূর্তে যখন দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কথা শুনছেন শ্রীগুরুর সঙ্গে কিন্তু কথা ফাড়িত নেই এটা হচ্ছে বেদ আপনাকে শুনে মানে বেদের অপরাধ শ্রুতি শুনতে হবে এখানে কোনো কথা ফাড়িত ব্যাপার নেই যার জন্য গুরুদেব জানতেন যে অত বড় বড় বই লেখার ব্যাপারে অনুমোদন আমি দেব না তার কারণটা কি পড়া এবং বোঝা কঠিন সেই জন্য চটি বই আমার প্রাণের কথা দিলে সেটাও আমি পড়ে টড়ে এতদিনে বুঝতে পারলাম না কি ভিতরে আছে যদি ওই প্রাণের কথা 500-550 কথা হতো তাহলে তো কয়েকজন লিখে গেল ছোট ছোট বই প্রাণের কথা খুব কম কম দেখলেই একটা ঘরে আছে কিনে নিয়ে আসি কিন্তু কি অদ্ভুত যুগ ধর্মের কথা বলেছে এই যে বলছি আমার সঙ্গে আছে আমি বইটা তুলে কাউকে বলি যে একটা শিষ্য এসেছে কাশিতে বসে আছে কাশিতে বসে আছে আসার পর তার হাতে একটি হিন্দু শাস্ত্রের গ্রন্থ গুরুদেব বললেন এটা কি এই লোক শিক্ষা বলছে গুরুদেব কলকাতা থেকে আনলাম হিন্দু শাস্ত্রের বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে লিপিবদ্ধ করা আছে গুরুদেব বইটা নিলেন দাম কত দেখলেন সব দেখে দেখে বললেন এই নাও বলছে যে তোমার গুরুতে মতি হয়েছে এখনো তুমি শাস্ত্র গ্রন্থ কিনে ফেলেছো এ আমাদের হিন্দু ধর্মে যে পুঙ্খানুপুঙ্খান কথা এই যে ওনারা জ্বালার মধ্যে পড়েছে যে কাকে ভাবো এই ব্যাপারটা বুঝবো যেমন এর কোনো ভাষা পথের পাঁচালীর সংলাপ কটাই কি শুধু ভাষা নয় সত্যজিৎ রায় যখন ক্যামেরা চালিয়েছেন কাউকে বোঝাতে পারেন উনি ক্যামেরা চালাচ্ছেন যে দেখবেন ছোট ছোট থেকে যখন ওই কাশ ফুলের বাগানের দিকে অপু আর দুর্গা দৌড়চ্ছে আর ওই ইঞ্জিনটা যে যাচ্ছে রেল লাইনের উপর দিয়ে
তার সঙ্গে দুয়োটা মাস এবং দুয়োটা কেমন হবে সেটা তো সুচিত্রার ভাষা লিখতে হবে, ওটা ওনাকে ক্যামেরায় বন্দি করতে হয়েছে। তেমনি আমাদের যে মন ক্যামেরায় আছে, সেই মন ক্যামেরায় গুরুকে বন্দি করতে পারলে ধর্মশাস্ত্র নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন। আমি আমার কেউ ধৃষ্টতা মার্জনা আমি অনেককে দেখেছি যে সারাদিন জব করছেন। আমি জিজ্ঞাসা করেছি রাস্তায়, এই যে জব করছেন আপনি তো কি মানুষ, কতবার করে? আমি তো সাধারণ মানুষ, আমায় খুব গর্ব করে বলল 16,000 বার করতেই হবে। 16,000? আমি তো হরের দিকে কৃষ্ণ যেতে পারি, আমি তো হরের দিকে কৃষ্ণ যেতে পারি। তার আগে মনে পড়ে মাখন দোকানে যেতে হবে, ঘি টানতে হবে, বেবি ফুড পাওয়া যাবে কিনা, আমার সুগারের ওষুধ ফুরিয়ে গেছে কিনা। শুধু বলেছিলাম হরে কৃষ্ণতে যাব, তার আগে সব মনে পড়েছে কাল সকালে সুগারের ওষুধ লাগবে, ইনসুলিন লাগবে, সব চলে এলো। 16,000 ও মা গো! একটা দেশে বসে এখন ধর্ম করোনা তুমি বলেছো মহামারী, একমাত্র একটি রোগ, যে রোগটা এই কলিকালে এসে প্রমাণ করে দিয়ে গেল যার সুখে সুখ ভুলেছি, বুঝিনি তো কি চেয়েছি, পেছন ফিরে দেখো না তো কান্দে আছে কার মন। খোকা খোকা বড় কষ্ট, গলাটা ব্যথা হচ্ছে। খোকা আরো চিয়ে যাচ্ছে, বাবা হচ্ছে। খোকা আরো চিয়ে যাচ্ছে, কান্দে আছে কার মন। বলবো কারে ভালোবাসা। তাহলে করোনা বিধ্বস্ত গোটা পৃথিবীতে পরিবর্তিত হয়েছে প্রচুর মানুষের, বন্ধ হয়েছে প্রচুর কলকারখানা, অর্থনৈতিক বিপদ নেমে এসেছে, সংকট নেমে এসেছে। আপনার কারখানা বন্ধ হয়ে গেছে, আপনি গ্লোবালাইজড ওয়ার্ল্ডে প্রাইভেটাইজেশনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন। প্রাইভেট কোম্পানি আপনাকে বলেছে সকাল 10টায় উঠতে হবে, সন্ধ্যা 8টা পর্যন্ত ডিউটি, 6টা পর্যন্ত ডিউটি, 6:30 পর্যন্ত ডিউটি। আমি তো আসতে পারছি না 6টায়, আমি আসতে পারছি। মালিক বলেছে হ্যাঁ ঠিক আছে, তুমি একটা রোববার যেতে পারো, সব রোববার হবে না ভাই। আমি সঙ্গে গেছি, বুঝুন আমি সঙ্গে গেছি, 6টা পাচ্ছি বা 10টা গিয়ে চা করে গিয়েছি। একদম প্রার্থনা করছি, গুরুদেব দয়া করো নিজনে, গুরুদেব কৃপা করো জ্ঞানে। আর আমার পাশের বাড়ি রমেশ দাস আসতে পারে, রমেশ দাস দোকান বন্ধ করতে হবে 6:30, তারপরে রমেশ দাস ছুটি পাবে। আমি 6টার মধ্যে পৌঁছে গিয়ে গুরুদেব দয়া করো নিজনে করছি। আমার ধৃষ্টতা মান করবেন, আমি আমাকে দিয়ে বলছি। আমি শুধু ভাবছি আজকে তো রোববার, খেলা শুরু হয়ে গেছে, ইস্ট বেঙ্গল জিতলো না, মোহনবাগান গোল দিল। আর রমেশ দা ওই দোকানে কাজ করছে, কাজ করতে করতে ঠিক 6টা বেজেছে। একেবারে এই মধ্যভূর এই জায়গাটাকে গুরুদেবের চরণ সমর্পণ করে ওখানে বসে বসে একটা টুলের উপরে গাইছে গুরুদেব দয়া করো নিজনে। কে সংকল্প করছে? রমেশ দা না, আমি সংকল্প করছি না, রমেশ দা সংকল্প করছে। আমায় মাফ করবে দাদা, আমি অপরাধী এরকম বলে থাকি। ধর্মটা যুক্তি দিয়ে করতে হবে, গুরুদেবের কথা। শুধু গুরুদেবের কথাটাকে আমি অনেককে দেখেছি, অনেকে এই জায়গাটা একটু খাবলে দিল, ওই জায়গাটা একটু খাবলে দিল, নিয়ে বলে দিল এগুলো আমি করেছি, জানেন আমার ইকোনমিক্স ছিল, আমার সাবসিডি পেপার, আমি বহু এরকম করেছি। কাল মাস করেছে ছেড়ে চালিয়েছি, কাল মাসটা পুরো করা নেই, আমি জানি মাস্টারের উপর, বুঝলেন? তো এইরকম হয়, এটা যুগ ধর্ম। আজকের প্রজন্ম সে আমাকে বলে দিয়েছে কাকু আপনি যা বলেন, আপনি যে তথ্য দেন তার থেকে বেশি ভালো তথ্য দিয়ে আমি আমেরিকায় বসে আমার ল্যাপটপে ধর্ম চর্চা করি। হু আর ইউ? আপনি কে আমাকে গাইড করার? আমাকে কে বুঝেছে?
আমি চুপ করে গেছি তো অভিজ্ঞানী চর্চা আমার ইচ্ছে উচ্চ মাধ্যমিকে সব সংস্থান অর্জন করে সে বিশাল পণ্ডিত হয়ে আমেরিকায় আছে। সে বলছে যে আপনারা যে ধর্ম শুধুমাত্র মুখে 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 এখন তো দুটো জিনিস হয়েছে মানবেন না, একটা অফলাইন একটা অনলাইন মানবেন না। ও শুধু খাবার কেনার সময় খেলার সময় অনলাইন আর ধর্মের সময় অফলাইন হয় না। বিজ্ঞানটাকে মানে ধর্মের উল্টো দিকটাই হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের উল্টো দিকটাই হচ্ছে ধর্ম। কি মনে হয় আলাদা আলাদা নয়, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে গুরুদেবের বাণীকে প্রমাণ করতে 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 এগোতে হবে। তবেই কিন্তু মুখে শুধু বললেই হবে না যে সমস্ত নবীন প্রজন্ম চলে আসো, নবীন প্রজন্ম কিন্তু আসবে না ওইভাবে। নবীন প্রজন্ম বিশ্বাস করে যে এখন যে আমার শক্তি মহাশক্তি ওই মেঘ চাঁদে আপনি চলে গেল যান এবং ছাড়ার সময় সূর্যোদয় হলো, ভগবানকে ডাকলেন আর আপনি চাঁদে চলে গেছেন। যাওয়ার পরে সেখান থেকে বিশ্বটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণের শক্তি যদি আমার মধ্যে না জন্মায় তাহলে সব কথার উত্তর দেব, আর সব কথার উত্তর দিলেই যথার্থ। না আপনি তো আপনার নেটে দেখছেন, আপনি তো যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছেন। আমি রামকৃষ্ণ মিশনের এই উদ্বোধনী আমাদের ইন্টারভিউ হয়েছে যারা এই সমস্ত কাজকর্ম করি, আমি প্রশ্ন করেছিলাম যে গীতা, এই যে গীতা নিয়ে বললেন গীতা আমি বলেছিলাম যে ওই 60 লক্ষ নারায়ণ সেনা তারা সকলেই সংস্কৃত জানতো। যারা 60 লক্ষ নারায়ণ সেনা কুরুক্ষেত্রে আছেন সবাই কৃষ্ণ এবং দুজনেই সব পেয়ে যাবেন কিভাবে তার ম্যানেজ কখনো মনে মনে শুরু হয়নি যে পান্ডুলিপিটাকে বহু রকমের গীতা আছে, বসে আছে গীতা আছে কি মরা বিবিধ প্রকাশ এর জন্যই গুরুদেব বলেছেন সবার আনন্দ করো, আনন্দ করার অপর নামই হচ্ছে ধর্ম পালন। শুধু শুধু অহংকার করার কোনো জায়গা নেই যে আমি অনেক জানি। আবার নিজে শেষেও যায়, তাহলে আমার কি হয়? আমি যে যোগ্য হতে পারবো শেষে যাব। যেমন একজন বলেছেন আমি এক সময় চেয়েছিলাম এক সময় দেবেন, বললাম গুরুদেব বসে সিংহাসনে বললেন এমন দিন আসবে তাহলে সেটা হচ্ছে একটাই বিন্দু গুরুদেব দয়া, গুরুদেব জ্ঞান মম মন আর ভগবান বলছেন তোমার মনটি আমাকে দাও। আজকে বিশ্রাম, আবার যদি ঠাকুর কৃপা করেন হবে
শীত তো ভালোই চলছে, সবাই ভালো থাকবেন, সবার সংসার সংসার হোক। আর কালকে 23 জানুয়ারি নেতাজির জন্মদিন, সবাই আনন্দ করবেন, আবার উৎসবেও থাকবেন। বেশ ভালোই লাগলো আপনাদের সকলকে নিয়ে। মনে হলো যেন আমার এখানে কজন মানুষ নয়, অন্তত 5,000 মানুষ নিয়ে আছে। এত ভালো মানুষ সবাই এই ধর্ম সবাই উপস্থিত ছিলেন, মানুষের মতো মানুষ সবাই ভালো থাকবেন। শ্রী